গল্প মনের অরণ্যে এলের তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 14। হাতটা ধরো মেয়ে। ওঠো, নিজেকে বাঁচাও। ওঠো। সম্মোহনী এক স্বর তাকে উদ্দীপ্ত করে চলেছে। ধুলোর মাঝে দেখা মিলছে এক পুরুষালী অবজবের। তাকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। এত তারকার ভিড়ে একজন সাহায্যের হাত বাড়িয়ে। হিদি বড় উদ্গ্রীব হয়ে উঠল। দেখতে চাইছে সে মানবের মুখখানা। তাই তো ডান হাতটি পুরুষালী হাতের পানে বাড়িয়ে দিয়েও উঠছে না। ধুলো ঝাপসা অক্ষি জোড়া ছটফট করছে সে মানবকে দেখার জন্য। মেয়েটি ব্যর্থ হয়ে বা হাতে চোখ কচলাতে লাগল। বারকজেক তা করার পর অবশেষে হল সফল। চক্ষুতারায় দৃশ্যমান হল সাহায্যকারী মানবের মুখখানা। ইরহাম। আচমকা শিউরে উঠল ঘুমন্ত কন্যা। ঘুমের ঘোরে ছটফট করতে লাগল। এ কি দেখল সে? এ স্বপ্নের প্রকৃত অর্থ কি জানা নেই। ঘুমের ঘোরে ছটফট করে আস্তে ধীরে পুনরায় নিদ্রায় তলিয়ে গেল। তখনই ঘুমন্ত কন্যার ডান পার্শ্বে এসে দাঁড়াল ইরহাম। সদ্য বাহির হতে আগমন ঘটেছে তার। এসেই এমন দৃশ্য অবলোকন করল। খারাপ লাগল সহধর্মিণীকে এলোমেলো রূপে ঘুমোতে দেখে। তাই তো নিজের সতেজতায় গা ভাসিয়ে বিনা অর্ধাঙ্গিতে মনোনিবেশ করল। আস্তে করে ওর বক্ষস্থল হতে বইটি সরিয়ে নিল। রাখল বালিশের পাশে। অগোছালো ওড়না শালীনতার সহিত দেহের উপরিভাগে জড়িয়ে দিল। অতঃপর পা বাড়াল কাবার্ডের ধারে। পরিধেয় পোশাক নিয়ে অগ্রসর হল ওয়াশরুমের দিকে। তমসায় আচ্ছাদিত ভুলক। ঘড়ির কাঁটা তখন 12র কাছাকাছি। দরকারি কর্ম সম্পাদন করে বিছানার ধারে এলো ইরহাম। শয্যা গ্রহণ করল হালাল সঙ্গিনীর বা পাশে। নরম বালিশে মাথা এলিয়ে দিতেই ক্লান্তি দূরীকরণ হল। ভাবনায় উদিত হল আজকের সমাবেশ। তরুণ প্রজন্মের জন্য সমাবেশটি বেশ গুরুত্বপূর্ণ, অনুপ্রেরণাদায়ী ছিল। সঠিক পথনির্দেশিকার অভাবে আজকালকার তরুণ সমাজ বিপদগামী। ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাচ্ছে তারা। যুক্ত হচ্ছে অপরাধ জগতে। তাদের জন্য অনবরত সঠিক পথনির্দেশিকার প্রয়োজন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এতে দেশ ও দশের মঙ্গল। একদিন এরাই হবে দেশের সুযোগ্য ঝিন্ডারি। দেশনায়ক। দেশমাতিকার ভাবনা শেষে মানুষটির দৃষ্টি নিবদ্ধ হল ডানে। ইরহামের দিকে কাত হয়ে ঘুমিয়ে মেয়েটি। একদম শান্ত, স্থির, স্নিগ্ধতায় মোড়ানো। মুখের একাংশ এলোকেশে ঢেকে। স্বল্প ফোলা কপোলব। মায়ে ভরপুর মুখখানি দেখতে দেখতে বিমুগ্ধ হল নভনী লাখি জোড়া। স্মরণে এলো বিকালের ঘটনা। তখন সমাবেশ শেষে একটুখানি বিশ্রামে লিপ্ত ছিল সে মুহূর্তে বিপ বিপ শব্দে আলোড়ন সৃষ্টি করল ক্ষুদ্র যন্ত্রটি। পকেট হতে মোবাইল বের করে হাতে নিতেই ঈষৎ চমকাল। হিদি কলিং। মেয়েটা তো সাধারণত ফোন করে না। তবে আজ কোনরূপ অসুবিধা হল কি? ভাবনা ত্যাগ করে কল রিসিভ করল সে। এরপর চঞ্চল মেয়েটি বকবক করল কতক্ষণ। তাকে অভিনন্দন জানাল। টেলিভিশনের পর্দায় ওর সমাবেশটি দেখেছে নাকি। বেশ ভালো লেগেছে। তাই কতক্ষণ প্রশংসা করল। টুকটাক এলোমেলো উপদেশ প্রদান করল। যেন সে এক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। হাহ। বিকেলের ভাবনা ভেবে মুচকি হাসল ইরহাম। ইস, হিদি যদি জাগ্রত থাকত তবে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করত এ মুহূর্তে। উৎফুল্ল চিত্তে বকবক করত নাকি বিহ্বল হয়ে বাক্রুদ্ধ হতো। ইরহাম ওর পানে পূর্ণ দৃষ্টিতে তাকাল। দেখতে লাগল এক জীবন্ত চ্যাটারবক্স। সারাক্ষণ ধরে কলকলিয়ে কথোপকথনে লিপ্ত থাকে মেয়েটা। একটুও বিরাম নেই। কখনো শাশুড়ি মা, কখনো নন্দিনী, কখনো বা দাদি শাশুড়ি। কারো না কারোর সঙ্গে আলাপনে ব্যস্ত। মুখ ব্যথা হয় না। এত কথা কি করে বলে? বোধগম্য হল না গম্ভীর মুখমানবের। সে এ মুহূর্তে জানে শুধু মুগ্ধতার নিঃশব্দ ভাষা। যে মুগ্ধতা চক্ষু ছাড়িয়ে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। শিহরণ জাগায় তনু ও মনে। সান্ধ্যকালীন প্রহর। আনন্দাঙ্গন এর লিভিং রুমে সোফায় বসে এজাজ সাহেব। হাতে টেলিভিশনের রিমোট। দৃষ্টি নিবদ্ধ সম্মুখে অবস্থিত স্মার্ট টিভিতে। বিজনেস নিউজ দেখছেন। মালিহা এলেন সেথায়। এই যে তোমার চা। চায়ের কাপ তুলে দিলেন স্বামীর পানে। এজাজ সাহেব এক পলক ওনার দিকে তাকিয়ে কাপ হাতে নিলেন। চুমুক বসালেন কাপে। মালিহা কর্মব্যস্ততা থাকায় দাঁড়ালেন না। প্রস্থান করলেন সেথা হতে।
এজাজ সাহেব কাপে দ্বিতীয় চুমুক বসালেন। ঠিক তখনই সোফা কাঁপিয়ে বসল একজন। উনি হকচকিয়ে ডানে তাকালেন। ধমকে উঠলেন, আই মেয়ে, এগুলো কেমন বিহেভিয়ার? ঠিক করে বসতে পারো না? হিদি শেষবে পাত্তা না দিয়ে চট করে ওনার হাত থেকে রিমোট কেড়ে নিল। বিস্ময়ে অভিভূত এজাজ সাহেব, এত বড় দুঃসাহস! হিদি চ্যানেল পরিবর্তন করে কাঙ্ক্ষিত চ্যানেলে পৌঁছে গেল। জনপ্রিয় কার্টুন সিরিজ চার্লি চ্যাপলিন হচ্ছে। বাকশূন্য কার্টুন। উনি দাঁত চিবিয়ে বললেন, রিমোটটা ফেরত দাও। দাও বলছি। হিদি মেকি বিরক্তি প্রকাশ করে বলল, উফ পাপা, চার্লি দেখছি। মনোযোগ নষ্ট করো না তো। আমি বিরক্ত করছি। আশ্চর্যান্বিত উনি। হিদি ওনার দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল। মৃদু স্বরে বলল, না, বাবারা কখনো বিরক্তির কারণ হতে পারে না। সাধারণ এক বাক্য। তাতেই মোহাচ্ছন্ন হলেন এজাজ সাহেব। ওনার চোখে মুখে ফুটে উঠল তৃপ্তিকর আভা। হিদি কার্টুন দেখতে দেখতে হাসছে। হাসতে হাসতে ওনার দিকে এক পলক তাকিয়ে হিদি স্মরণ করিয়ে দিল, পাপা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। সন্তোষজনক চাহনিতে তাকিয়ে এজাজ সাহেব আস্তে করে দৃষ্টি সরিয়ে নিলেন। চায়ের কাপে চুমুক বসিয়ে তাকালেন টেলিভিশনের পর্দায়। চার্লির বোবা কাণ্ড দেখাচ্ছে। তাতে হেসে কুটি কুটি হিদি। মালিহা এবং ইনায়া স্বল্প দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে। বিস্ময় মিশ্রিত তাদের অভিব্যক্তি। ইনায়া মৃদু স্বরে মাকে শুধাল, আম্মু, এসব কি হচ্ছে? আব্বু এমন নিশ্চুপ। তবে কি সত্যিই বদলে যাচ্ছে? মালিহা আশাবাদী নয়নে স্বামীর পানে তাকিয়ে। ইতিবাচক মাথা নাড়লেন উনি। ওনার চোখে অশ্রু, ঠোঁটে হাসির রেখা। সত্যিই বদলে যাচ্ছে ওনার স্বামী। দিবাবসুর দীপ্তিতে আলোকিত বসুধা। চারতলা এক দালানের নিম্নে কিশোর কিশোরীদের সমারোহ। দালানটির চিটচিটে রং অনেকটাই ম্লান। বহু বছর ধরে নতুন রঙের ছোঁয়া লাগেনি দেখেই বোঝা যাচ্ছে। সে দালান হতে জনে জনে বেরিয়ে আসছে শিক্ষার্থীদের দল। কাঁধে বই ভর্তি এডুকেশনাল ব্যাগ। অন্যদের মতোই ভিড় ঠেলে কোচিং সেন্টার হতে বেরিয়ে এলো ইনায়া। সঙ্গে দু বান্ধবী। রাস্তার ফাঁকা স্থানে এসে হাফ ছেড়ে বাঁচল তারা। এতক্ষণ যেন দমবন্ধকর অবস্থা ছিল। উফ, বাঁচা গেল। সব্বাইকে এক টাইমে ছুটি দেয়। আর আমাদের হয় মরণ। বাবা গো। বান্ধবীর কথায় সহমত পোষণ করল ইনায়া। ঠিক বলেছিস রে। ছুটির টাইম একটু এদিক ওদিক হলে ভালো হতো। আরেক বান্ধবী মুখ বাঁকিয়ে বলল, আর ভালো? আমাদের ভালো যেন ওনারা কত ভাবেন। এহেন কথায় আপত্তি জানাতে উদ্যত হল ইনায়া। তখনই ডান পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী হঠাৎ করেই উচ্ছ্বসিত হয়ে পড়ল। তড়িঘড়ি করে ওদের বিদায় জানাল, আজ আমি আসছি রে। ও এসে পড়েছে। বাই বাই। দ্রুত পায়ে রাস্তার ওপারে গেল মেয়েটি। হাজির হল এক তরুণের মুখোমুখি। দুজনে মিষ্টি আলাপনে লিপ্ত হল। ইনায়া এবং সাথে বান্ধবী ঠিক তা লক্ষ্য করল। ইনায়া বিস্ময় চাপিয়ে রাখতে না পেরে শুধাল, ছেলেটা কে রে? ও এভাবে ছুটে গেল কেন? আরে বুঝলি না? নতুন বফ হয়। কি? 2 সপ্তাহ আগে না ওর ব্রেকআপ হল? তাতে কি হয়েছে? নতুন পিস জুটিয়ে ফেলেছে। নর্থ সাউথের স্টুডেন্ট। 2nd ইয়ারে পড়ে। ইনায়া হেসে উঠল, এ তো নিব্বা। তো ওর জন্য ঠিক আছে। সে আর বলতে। হাসছে ইনায়া। হঠাৎ ওর বান্ধবী কৌতূহল দমাতে না পেরে ওকে প্রশ্ন করল, হা রে ইনু, একটা সত্যি কথা বলবি? হা বলার মতো হলে নিশ্চয়ই বলবো। বান্ধবী আচমকা ওর পানে ঝুঁকে গেল। ফিসফিসিয়ে শুধালো, তোর লাইফে কেউ আছে নাকি? হু? বফ? অবাক চোখে তাকিয়ে ইনায়া। কি বলবে ভাববার পূর্বেই পাশে এসে দাঁড়ালো গাড়ি। ওর জন্য পাঠানো। ইনায়া দ্রুত বিদায় নিয়ে গাড়িতে বসল। এক প্রকার পলায়ন করল যেন। আসলে কি তাই? আধারে তলিয়ে ধরনি। কথোপকথনে লিপ্ত ননদ ভাবি যুগল উপস্থিত হল লিভিং রুমে। পাশাপাশি বসল সোফায়। বিপরীত দিকে বসেছিলেন রাজেদা খানম। উনি মুখে পান পুরে নাতনিকে জিজ্ঞেস করলেন, হা রে ছেমডি, তোর ভাই বলে আইস তাড়াতাড়ি আইব। তা কই? দেখলাম না তো। ইনায়া কাঁধ ঝাঁকিয়ে বলল, সে আমি কি জানি।
ভাইয়া যে বিজি পারসন। কোথায় না কোথায় আটকে পড়েছে। দাদি এবার উঁচু কণ্ঠে কিচেনে থাকা পুত্রবধূকে বললেন, বৌমা তোমার ইরু কিন্তু আজকাল মিথ্যা কথা কইতে হিকছে। এইডা কিন্তু ভালা লক্ষণ না। মালিহা কিচেন হতে বেরিয়ে এলেন শাড়ির আঁচলে ভেজা হাত মুছতে মুছতে। কেন মা? ইরু কি করেছে? রাজেদা খানম এবং মালিহা আলাপচারিতায় লিপ্ত হয়ে পড়লেন। তবে এসবের ভিড়ে বিহবল হিদি শেখ অস্ফুট স্বরে আওড়াল, ইরু। আচমকা নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ফিক করে হেসে উঠল মেয়েটা। ইরু? ইরহাম চৌধুরী যখন শর্টকাটে ইরু। আহা, মন্দ নহে। এমন আদুরে বাবুসোনা মার্কা সম্বোধন জানা ছিল না তো। মিটিমিটি হাসতে লাগল মেয়েটা। ইরু ও ইরু।